হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা ত্রিপুরা বিধানসভা গ্রুপ সি গ্রুপ ডি মানে ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি এবং আপকামিং জিআরবিডি 2 গ্রুপ সি গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 4। এর আগে আমরা 3টি ক্লাস অলরেডি করিয়ে নিয়েছি। এই 4 নাম্বার ক্লাসের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জানাতে এসেছি, যেটা জেল পুলিশ অ্যাসপিরেন্টদের জন্য বের হয়েছে ত্রিপুরা প্রিজন ডিপার্টমেন্ট থেকে। জেল পুলিশ অ্যাসপিরেন্টদের জন্য একটি আর্জেন্ট নোটিশ বের হয়েছে। এই ক্লাসের সঙ্গে এই নোটিশটাও জেল পুলিশ অ্যাসপিরেন্টদেরকে জানিয়ে দেবো। সুতরাং দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান, একটি তো ক্লাস লিখিত পরীক্ষার প্রস্তুতির ক্লাস ত্রিপুরা বিধানসভা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি বা জিআরবিটির, তাছাড়া জেল পুলিশ অ্যাসপিরেন্টদের জন্য একটি ইম্পর্ট্যান্ট নোটিশ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সুতরাং ক্লাসে যেটুকু কোশ্চেন তোমাদেরকে দেওয়ার কথা ছিল, 3 নম্বর ক্লাস 2 নম্বর 1 নম্বরে যে কোশ্চেনগুলো আমরা দিয়েছি, 4 নম্বর ক্লাসে আমরা বেশ কিছু কোশ্চেন তোমাদের দেওয়ার কথা ছিল, বাট এতগুলো কোশ্চেন আমরা আগামীকালকে ক্লাসটি নিয়ে আসার কথা ছিল। সবগুলো কোশ্চেন আমরা রেডি করতে পারিনি, যেহেতু জেল পুলিশের একটি আর্জেন্ট নোটিশ বের হয়েছে। তো ভাবলাম জেল পুলিশের আর্জেন্ট নোটিশের সঙ্গে কিছু কোশ্চেন তোমাদেরকে তোমরা অ্যাসেম্বলি যারা পরীক্ষা দেবে তোমাদের কিছু কোশ্চেন করিয়ে দিই। সুতরাং কোশ্চেনের সংখ্যা খুবই কম। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন সংখ্যা আরও বাড়িয়ে নিয়ে আসবো। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা তোমাদেরকে করাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এসএসসিজিডি, এসএসসি, এমটিএস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে আমরা বলছি, নোটগুলো বেস্ট থেকে বেস্ট কোয়ালিটি আমরা মেনটেন করে দিয়েছি, যেটা আমরা গত 7 বছর ধরে স্টুডেন্টদেরকে অনলাইন পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি, বড় গলায় বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমাদের আশেপাশে কেউ 2, 4, 5, 7 বছর মধ্যে চাকরি পেয়ে থাকলে অবশ্যই কর্মবার্তা সম্বন্ধে একবার জিজ্ঞেস করবে, তারপর আমাদের থেকে নোট নেবে। চলো, প্রথম যে ত্রিপুরা প্রিজন ডিপার্টমেন্ট থেকে মানে জেল পুলিশ অ্যাসপিরেন্টদের জন্য যে একটি গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে, সেটা কি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, এই যে নোটিশটা আজকে জারি করা হয়েছে, বিজ্ঞপ্তি বলা হয়েছে, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের স্বরাষ্ট্র কারা দফতরে পুরুষ কারা প্রহরীর শূন্যপদ পূরণ করার উদ্দেশ্যে ত্রিপুরার বিভিন্ন জেলাতে সম্পন্ন শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মহকুমার ভিত্তিক নামের তালিকা এবং এই ব্যাপারে সংযোগকারী বিষয়ের প্রয়োজনীয় নির্দেশাবলী নিম্নে উল্লিখিত ওয়েবসাইট, কোন কোন ওয়েবসাইটে দেওয়া হয়েছে দেখে নাও। নোটিশ বোর্ডগুলিতে বিস্তারিতভাবে দেওয়া আছে, যেমন কারা মহানিরপেক্ষ ওয়েবসাইট, ত্রিপুরা এই গভর্নমেন্টের যে ওয়েবসাইট, তাছাড়া মহানিরীক্ষণের অফিসের নোটিশ বোর্ড ধলেশ্বর আগরতলাতে, এই 4 জায়গাতে কিন্তু এই নোটিশগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল। কোনটা? তোমরা যারা ফিজিক্যাল উত্তীর্ণ হয়ে আছো, আশা করি তোমরা সকলেই নোটিশটা পেয়ে গেছো, যেটা গত 1.5 মাস আগে বের হয়েছিল। এবং সেখানে বলা হয়েছিল যে 27 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অল ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমাদের কনসার্নড এসডিএম অফিসে, যে এসডিএম অফিস থেকে তোমাদের লিস্ট বের হয়েছিল, যে এসডিএমের আন্ডারে তুমি ইন্টারভিউ দিয়েছো, ফিজিক্যাল উত্তীর্ণ হয়েছো, সেখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ার কথা বলা হয়েছে এবং একটি ফর্মও ওরা দিয়ে দিয়েছে। সেই ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট ভেরিফিকেশন আশা করি তোমরা সকলে করে নিয়েছো। তাহলে এই বিজ্ঞপ্তিটা কিসের? এই বিজ্ঞপ্তিটা হলো মহকুমার ভিত্তিক সকল এসডিএম অফিসে নোটিশ বোর্ড দেওয়া হয়েছিল। এখন এই বিজ্ঞপ্তিটা হলো এখন পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি যেটা 9/1/2026 বের হয়েছিল, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হয়েছিল, নাম্বার এর ধারাবাহিকতা অনুসারে জানানো যাচ্ছে যে সকল যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে অসমর্থ হয়েছে, সেই সব প্রার্থী আগামী 25/3/2026 পর্যন্ত তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট স্ব এসডিএম অফিসে জমা দিতে পারবে। মানে যারা 27/2/2025 পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে অসমর্থ হয়েছে, মানে করাতে পারেনি যে কোনো কারণবশত, তাদেরকে আরেকটি সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে যে তারা স্ব এসডিএম অফিসে
25/3/2026 মধ্যে ওই ফর্মটা ফিল আপ করে ওরা ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিতে পারবে। এটাই মনে রাখবে, এটাই লাস্ট সুযোগ, তারপরে কিন্তু আর চান্স দেওয়া হবে না। সুতরাং যারাই যে কোনো কারণবশত মিস হয়ে গেছে, তোমরা আরেকটি সুযোগ পেয়েছো, সেই সুযোগটাকে তোমরা অবশ্যই কাজে লাগাবে। 25/3/2026 মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নাও তোমাদের কনসার্ন SDM অফিসে গিয়ে। ফর্মটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, সেটা ফিল আপ করে তুমি তোমার অল ডকুমেন্ট নিয়ে তুমি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নাও। বুঝতে পারছো? এখন তোমাদের কথা হলো, দাদা পরীক্ষা কবে হবে? ইয়েস, ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, পরীক্ষা কবে হবে? দেখো, পরীক্ষা আমরা যেটুকু ভাবছিলাম এপ্রিলের শেষের দিকে হওয়ার কথা ছিল, বাট যেহেতু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটটা মার্চের 25 তারিখ পর্যন্ত রাখা হয়েছে, তারপরে কিন্তু তোমাদের এপ্রিল মাসে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা কম রয়েছে। কেন? তাছাড়াও আরেকটি কারণ রয়েছে, এডিসি ইলেকশন মেবি এপ্রিল মাসে হতে যাচ্ছে। ঠিক আছে, এপ্রিল মাসে হতে যাচ্ছে। যদি এডিসি ইলেকশন এপ্রিল মাসে হয়, তাহলে কিন্তু এপ্রিল মাসে তোমাদের লিখিত পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে। তাহলে কবে নাগাদ হতে পারে? নেক্সট তোমাদের লিখিত পরীক্ষা মে বা জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, ম্যাক্সিমাম মে মাসে। ঠিক আছে, মে মাসে না হলে জুন মাসে তো হবেই। ঠিক আছে, তাহলে এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনাটা কম রয়েছে। কেন? আমাদের কাছে যা ইনফরমেশান রয়েছে যে এপ্রিল মাসে এডিসি ইলেকশন হতে যাচ্ছে। ঠিক আছে, তো যদি এডিসি ইলেকশন হতে যায়, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা কেন এই সময়ের ডিউরেশনে কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট করাতে চাইবে না। কেন? অনেক ক্যান্ডিডেট রয়েছে, 11,200-র উপরে ক্যান্ডিডেট রয়েছে। এত ক্যান্ডিডেটের জন্য এত এক্সাম সেন্টার এই ইলেকশন পিরিয়ডে ম্যানেজ করা কিন্তু পসিবল হবে না। এডিসি ইলেকশন হয়েছে, পরীক্ষা এই ডিউরেশনে হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। তাহলে পরীক্ষাটা তোমাদের মে বা জুন মাসে হওয়ার কিন্তু ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে, এর থেকে আর পিছিয়ে কিন্তু যাবে না। সুতরাং তোমরা হাতে আরও কমসে কম 1.5 থেকে 2 মাস কিন্তু সময় পেয়েছো। এই সময়টা তোমরা অবশ্যই কাজে লাগাবে, আমি আশাবাদী। এত বছর ধরে তোমরা অপেক্ষা করেছো, এই সময়টাকে যদি তুমি ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তুমি সফলতা অবশ্যই পাবে। আর তোমরা জানিয়ে দিই তোমাদেরকে যে আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরা জেল পুলিশের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা আমাদের থেকে যারা নোটস নিয়েছো, তোমাদেরকে আমরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়েছি। ভালো করে শুনো, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়েছি। সেই গ্রুপে কিন্তু আমরা তোমাদেরকে যে নোটগুলো দিয়েছি, আর বাকি নোটগুলো কিন্তু আমরা পরীক্ষার আগ পর্যন্ত ইভেন ইম্পর্টেন্ট কোশ্চেন সব কিছু কিন্তু আমরা এই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে আমরা প্রোভাইড করব। ইভেন তোমাদের মনে ডাউট, দাদা এখন যদি নোটস নিই, তাহলে আপনারা তো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছেন, যদি এক্সামটা মে মাসে হয়, তাহলে এই মার্চ এপ্রিল এই মাঝখানের গ্যাপের কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথায় পাবো আমরা? সেটার জন্য কি আলাদা পে করতে হবে? না, এই যে গ্যাপিং কারেন্ট অ্যাফেয়ার্সটা 2 মাস 3 মাস যাই বলো, সেই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু আমরা তোমাদেরকে এই পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আসছি বা দিচ্ছি, তোমরা জানো। এটার জন্য এক্সট্রা কিন্তু তোমাদের কোনো পে করতে হচ্ছে না। সুতরাং তোমরা একদিন আগে নোট নিচ্ছ মানে একদিনে তুমি বেশি পড়তে পারছো, একদিনে কিন্তু বেনিফিট হচ্ছ। হিউজ সিলেবাস, খুব ভালো টপিক ওয়াইজ কভার করা আছে, তোমরা অবশ্যই নিয়ে পড়তে পারো। আর যারা ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেনের জন্য অপেক্ষা করে আছো, সেটা তোমরা টাইমলি ডিউ টাইমে এক্সাম ডেট ডিক্লেয়ার হলে ডিউ টাইমে তোমরা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সেটার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আমরা কর্মবার্তা অনলাইন যা কমিটমেন্ট করি সেটা আমরা 100% ফুলফিল করতে চেষ্টা করি, তোমরা এটা জানো। এটার জন্য তোমরা নির্দ্বিধায় থাকতে পারো। ঠিক আছে, আর যারা আমাদের থেকে নোট নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নাও। আমি দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি নোটস তোমরা পেয়ে যাবে। চলো, সেকেন্ড যে আমাদের টপিক ছিল কি, সেকেন্ড আমাদের টপিক ছিল যে ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি এবং ডিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিছু কোশ্চেন তোমাদেরকে আমরা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো, এর আগে আমরা 34 নাম্বার পর্যন্ত কোশ্চেন করিয়ে দিয়েছি। জেল পুলিশ যারা তোমরা ফলো করো ক্লাসটা, তোমাদেরও কাজে আসবে। ঠিক আছে, 34 নাম্বার পর্যন্ত করিয়ে দিয়েছি। 35 নাম্বার কোশ্চেনটা কি দেখো, আইনসভায় সদস্যদের স্বাধীনভাবে কথা বলার অধিকারকে কি বলা হয়? আইনসভায় সদস্যদের স্বাধীনভাবে কথা বলার অধিকারকে কি বলা হয়? হোয়াট ইজ দ্য রাইট অফ মেম্বার্স অফ স্পিক ফ্রিলি ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি কল্ড? সেটাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ, মানে বাক স্বাধীনতাকে যেটাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ বা পার্লামেন্টারি প্রিভিলেজ, মানে সংসদীয় বিশেষাধিকার। ঠিক আছে, বা কেন আমি দিয়ে রেখেছি তোমাদের অপশনে, সেটা কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। আমি অনলাইনের করে রেখেছি, কেন শর্টকাট যেহেতু এক পেজে অনেকগুলো কোশ্চেন আমরা কভার করতে পারি সেই কারণে। ঠিক আছে, মাল্টিপল যখন তোমাদের থাকবে, অপশনে তোমাদের ফ্রিডম অফ স্পিচও থাকতে পারে বা পার্লামেন্টারি প্রিভিলেজও তোমাদের থাকতে পারে। যেটা অপশনে থাকবে এটাই কিন্তু রাইট আনসার হবে। ঠিক আছে, কি আইনসভায় যে সদস্যরা
মানে যে কোনো একটা আইনসভায়, ঠিক আছে, হোক এটা সংসদ পার্লামেন্ট হোক বা যে কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি হোক, বিধানসভা হোক, আইনসভার সদস্যরা যে স্বাধীনভাবে কথা বলার যে একটা অধিকার ভারতীয় সংবিধান দিয়েছে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ফ্রিডম অফ স্পিচ বা পার্লামেন্টারি প্রিভিলেজ, ঠিক আছে। এটা যদি তোমরা জানো যে আমাদের ভারতীয় সংবিধান সেই অধিকারটা দিয়েছে, অ্যাকচুয়ালি মানে এটার উদ্দেশ্য কি? আচ্ছা তোমাদেরকে আমি বলি, এই যে পার্লামেন্ট, মানে যেটা পার্লামেন্টের কথা বলছি, পার্লামেন্টে যে আইনসভার সদস্যরা নিজ ইচ্ছায় মানে স্বাধীনভাবে যে কথা বলতে পারে, এটা আমাদের সংবিধানের আর্টিকেল 1(5)-এ রয়েছে, ঠিক আছে। আর্টিকেল 1(5)-এ রয়েছে সংসদের জন্য, এবং সেটাই সেম বিধানসভা বা আইনসভার জন্য রয়েছে 194-এ, ঠিক আছে। কত? 194-এ রয়েছে এটা, আর্টিকেল 194-এ, ঠিক আছে। মনে রাখবে পার্লামেন্টের জন্য রয়েছে 105 আর্টিকেলে, এবং যে কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য 194 রয়েছে ভারতীয় সংবিধানে, ঠিক আছে। এটাতে কি বলা হয়েছে? এটাতে এটাই বলা হয়েছে, এটাই সুরক্ষিত করা হয়েছে যে কোনো মানে সুরক্ষিত বা নিশ্চিত করা হয়েছে যে কোনো সদস্য সংসদে যা বলেছেন, মানে যে কোনো সদস্য সংসদের মধ্যে যা বলেছেন বা তাদের যে যখন ভোটাভুটি হয় ভোট দিয়েছেন, তার জন্য কোনো মামলা করা যাবে না, কোনো মানে আদালতে বা কোথাও কোনো মামলা করা যাবে না। তাদের এটা বাক মানে অধিকার, ঠিক আছে, যেটা স্বাধীনতা, সংবিধান ভারতীয় কনস্টিটিউশন সেই অধিকার স্বাধীনতা দিয়েছে কোনো সংসদের সদস্য যে কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা পার্লামেন্টে ও মানে কি বলবো অধিকারটা বা ও যে কোনো জিনিস জিজ্ঞেস করার বা ওর মানে কিছু বলার অধিকার রয়েছে ওর, ঠিক আছে। এটা বুঝতে পারছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 36 নম্বর কোশ্চেন। কোনো কর্তৃপক্ষের সম্মতি পাওয়ার পর বিধানসভায় একটি বিল পাস হয়। কোন কর্তৃপক্ষের সম্মতি মানে পারমিশন পাওয়ার পর বিধানসভায় একটি বিল পাস করা যায়? আফটার গেটিং দ্য কনসেন্ট অফ দ্য হুইচ অথরিটিস অফ বিল বিকাম এ ল ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। মানে কোন কর্তৃপক্ষের সম্মতি? অবভিয়াসলি কোনো বিধানসভায় বা এটা সেম যদি আমরা পার্লামেন্ট ধরি, পার্লামেন্টের ক্ষেত্রে কর্তৃপক্ষ মানে গভর্নর, যে কোনো একটা বিধানসভার যে কোনো একটা রাজ্যের স্টেটের লেজিসলেটিভ অ্যাসেম্বলির হেড অফ পার্সনকে গভর্নর, ঠিক আছে। ওই গভর্নরের সম্মতি পাওয়ার পরে কিন্তু বিধানসভায় একটি বিল মানে আইনে পরিণত হয়, ঠিক আছে। একটি বিল এটাকে আইনে পরিণত হয়, কিন্তু এটার মধ্যে কন্ডিশন অনেকটা রয়েছে। কেমন কন্ডিশন? মানে ধরো কোনো রাজ্যের গভর্নর বিশেষ ক্ষেত্রে কিছু বিল যদি মানে ও তো ওর মানে পারমিশন নিয়ে যখন এটা পাস হয়ে যায়, বিধানসভায় পাস হয়ে যায়, লাস্ট ইভেন গভর্নরের পারমিশন নিয়ে সেটা আইনে পরিণত হয়। যখন মনে করে যে গভর্নর যদি মনে করে যে কিছু বিলে মানে মানে কোনো একটা প্রবলেম রয়েছে বা কোনো কিছু মানে সমস্যা রয়েছে, তখন কিন্তু রাষ্ট্রপতির বিবেচনার জন্য এই গভর্নর সেটাকে মানে পাঠাতে পারে বা রাষ্ট্রপতির বিবেচনার মানে সম্মতির নিতে পারে বা প্রয়োজন পড়ে, ঠিক আছে। এটা গভর্নরের উপরে নির্ভর করবে, ঠিক আছে। তবে বেসিক্যালি তোমরা এটা মনে রাখো যে কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলির বা কোনো বিল আইনে পরিণত করার জন্য সর্বসম্মতি গভর্নরের প্রয়োজন পড়ে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো 37 নম্বর কোশ্চেনটা কি দেখো, কে বিধানসভা অধিবেশন ভেঙে দিতে পারে? অবভিয়াসলি আমরা এটা জানি, কে বিধানসভা অধিবেশন ভেঙে দিতে পারে? একদম ইজি কোশ্চেন, গভর্নর। কোনো মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলির কোনো বিধানসভার গভর্নর কিন্তু অধিবেশনটাকে ভেঙে দিতে পারে। বেসিক্যালি মানে বিধানসভার অধিবেশন ভেঙে দিতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে যে কোনো একটা অধিবেশন, ঠিক আছে, মানে রাজ্যপাল বা কেউ কিন্তু মানে বেসিক্যালি ধরো যদি 5 বছরের জন্য যে কোনো একটা মানে সরকার যখন বসে বিধানসভা অধিবেশন যখন 5 বছরের জন্য মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু সেই বিধানসভাটা ভেঙে দেওয়ার ক্ষমতা একমাত্র রাজ্যপালের কাছে রয়েছে, যেটা ভারতীয় সংবিধানের 174 আর্টিকেল 174(2)(b)-তে এটা মানে এই ক্ষমতা প্রদান করেছে গভর্নরকে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। চলো 38 নম্বর কোশ্চেন দেখো, বিধানসভা সচিবালয় কোন আইন প্রক্রিয়া স্বতন্ত্রভাবে কাজ করে? এই যে বিধানসভার যে সচিবালয় কোন আইন প্রক্রিয়ায় স্বতন্ত্রভাবে নিজ স্বাধীনতা সেটা কাজ করে? কি হবে? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্রসিডিউর ম্যানেজমেন্ট অফ লেজিসলেটিভ বিজনেস, মানে আইনসভার কার্যপ্রণালী পরিচালনা এবং প্রশাসনিক ব্যবস্থা অধীনে সচিবালয় একটি মানে স্বতন্ত্রভাবে কাজ করে, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি মানে এটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 187-এ
মানে নিশ্চিত করেছে যে কোনো আইনসভা, কোনো লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিজস্ব কর্মী থাকবে এবং যারা মানে অন্য কোনো মানে কি বলবো অন্য কোনো সংস্থার বা অন্য কোনো নির্বাহীর নিয়ন্ত্রণে ওরা থাকবে না, ওরা নিজ নিয়ন্ত্রণে ওরা কাজ করবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটায় দেখো 39 নম্বর কোশ্চেন, বিধানসভা সচিবালয়ের নথি, রেকর্ড এবং ফাইলের নিরাপত্তার চূড়ান্ত দায়িত্ব কার? এই যে বিধানসভা সচিবালয়, সেখানে কিন্তু অনেক মানে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইল, রেকর্ড সব কিছু এগুলো থাকে। এগুলোর যে নিরাপত্তা, এই নিরাপত্তার চূড়ান্ত দায়িত্ব কার? এগুলোর চূড়ান্ত দায়িত্ব কার হয়ে থাকে? এগুলোর চূড়ান্ত দায়িত্ব হয়ে থাকে সেক্রেটারি বা সেক্রেটারি জেনারেল অব দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে আইনসভার সচিব বা মহাসচিবের এই দায়িত্বটা থাকে। এই যত বিধানসভা সচিবালয়ে যত নথি, রেকর্ড বা ফাইল রয়েছে সেগুলো চূড়ান্ত মানে নিরাপত্তা দেওয়া, সেটা কিন্তু সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারির কাজ। ঠিক আছে, যদিও এই জেনারেল সেক্রেটারিরা স্পিকারের মানে নির্দেশনায় বা নিয়ন্ত্রণে কাজ করে। ঠিক আছে, যে হাউস অফ স্পিকার, যে লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে স্পিকার থাকেন, ওনার তত্ত্বাবধানে বা ওনার নির্দেশনা বা নিয়ন্ত্রণে কিন্তু এই সেক্রেটারি বা জেনারেল সেক্রেটারিরা কাজ করে। ঠিক আছে, সুতরাং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যদি আমরা ডাইরেক্টলি বলি সেটা কিন্তু মানে ইনডাইরেক্টলি যদি বলি আমরা স্পিকারের তত্ত্বাবধানেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো 40 নম্বর কোশ্চেন, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সদস্যরা কাদের কাছ থেকে তথ্য জানতে পারবে? এই যে বিধানসভার যে একটি সেশন থাকে প্রশ্নোত্তর পর্ব, কোশ্চেনের অ্যান্ড আনসার সেশন বা কোশ্চেন আওয়ার্স বলা হয়, সেই সময়ে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সদস্যরা কাদের কাছ থেকে তথ্য জানতে পারেন? অল মিনিস্টার ডিপার্টমেন্ট ওয়াইজ অল মিনিস্টারদের কাছ থেকে তথ্য জানতে পারেন। ঠিক আছে, আইনসভায় সদস্যরা সরকারি যে কর্মকাণ্ড বা নীতি, প্রশাসন যাই কিছু আছে সব কিছু সম্পর্কিত প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারেন এই মন্ত্রীদের কাছ থেকে। আর এই মন্ত্রীরা কিন্তু মানে অ্যাজ পার ভারতীয় সংবিধান অনুসারে ওরা বাধ্য তাদের জবাব দিতে, উত্তর দিতে মন্ত্রীরা কিন্তু বাধ্য, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো 41 নম্বর কোশ্চেন, বিধানসভায় মানি বিল কেবলমাত্র কার সুপারিশে উত্থাপন করা হয়? বিধানসভায় যে মানি বিল সেটা কার সুপারিশে উত্থাপন করা হয়? এটা গভর্নরের সুপারিশে উত্থাপন করা হয়, মনে রাখবে গভর্নরের সুপারিশে উত্থাপন করা হয়। আইনসভায় সদস্যরা সরকারি কর্মকাণ্ড নীতি, আচ্ছা এটা সরকারি কর্মকাণ্ড মানে যাই কিছু মানে উপর যে বিল পাস করা হয়, যে কোনো বিল, ঠিক আছে, সেটা গভর্নরের পারমিশনেই, এটা অ্যাকচুয়ালি পূর্বেই গভর্নরের মানে সুপারিশ বা পারমিশন নিয়ে কিন্তু যে কোনো মন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার থেকে শুরু করে যে কোনো মন্ত্রী কিন্তু এই বিলটা তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পাস করতে পারে, বিধানসভায় পাস করতে পারে, মনে রাখবে। ঠিক আছে, যে কোনো একজন মন্ত্রী দ্বারাই পাস করানো হয়। ঠিক আছে, এই বিলটি, আর এই যে বিলটি, এই মানি বিল মানে এই যে বিলটি মানে অর্থ বিল কিনা সেটা কিন্তু যাচাই করবে কিন্তু এই তোমার স্পিকার, সেই হাউজের স্পিকার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো 42 নম্বর কোশ্চেন, বিধানসভার স্পিকারের বেতন ভাতা কোন তহবিলের উপর ধার্য হয়? এই যে বিধানসভার লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে স্পিকারের বেতন ভাতা, এটা কোন তহবিল থেকে নির্ধারণ করা হয়? সেটা কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট। ঠিক আছে, কোনো রাজ্যের ক্ষেত্রে হলে মানে বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলির ক্ষেত্রে হলে কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট, মানে রাজ্যের সংযুক্তি তহবিল থেকে এটা এই ধার্য করা হয়। আর সেম যদি আমরা পার্লামেন্টের কথা বলি তাহলে কিন্তু যে পার্লামেন্টের যে স্পিকার অফ লোকসভা বেতন কিন্তু সেটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে হবে। হ্যাঁ, তখন কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়া থেকে এটা এই বহন করা হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আজকে আমরা কোশ্চেন রেডি করতে পারিনি, আচানক ক্লাসটি আগামীকালকে নেওয়ার কথা ছিল, আজকে নিয়েছি। সুতরাং নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন আরও তোমাদেরকে বাড়িয়ে দেবো। ভালো করে প্রিপারেশন করো, তোমাদের এক্সাম কিন্তু খুব শীঘ্রই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর তোমরা যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। আমরা যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা কর্মবার্তা অনলাইনে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আর আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি, আমরা প্লেলিস্ট বানিয়ে দিয়ে রেখেছি, অবশ্যই ক্লাসগুলো আগেরটি দেখবে এবং নোট করে রেখে দেবে।
নতুন এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।